আসসালামু আলাইকুম। এখন আমরা ক্লাস 10-এর ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের জনসংখ্যা বিষয়টি আলোচনা করব। আজকে আমরা 14 নম্বর ভিডিও, 5 নম্বর অধ্যায়ের 14 নম্বর ভিডিও অর্থাৎ 14 নম্বর ক্লাস ভারতের জনসংখ্যা বিষয়টি আমরা আলোচনা করব। এই জনসংখ্যার আগে, জনসংখ্যা সম্পর্কে জানার আগে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেন্সাস। তোমাদের সবাইকে এটা জেনে রাখা দরকার, পড়া তো বটেই, এমনিও জেনে রাখা দরকার। সেন্সাস বা আদমশুমারি। সেন্সাস বা আদমশুমারি কি? আদমশুমারি বা সেন্সাস হচ্ছে কোনো একটি দেশে বা কোনো একটি অঞ্চলে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা, অর্থাৎ সেই অঞ্চলে বা সেই দেশে নারী কতজন আছে, পুরুষ কতজন আছে, জন্ম কত হলো, মৃত্যু কত হলো ইত্যাদি তথ্য সংগ্রহ করা, এটাকেই বলা হচ্ছে সেন্সাস বা আদমশুমার। এটা ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর করা হয়। ভারতে প্রথম জনগণনার কাজটি শুরু করা হয় 1871 সালে এবং সর্বশেষ অর্থাৎ 15তম অর্থাৎ 15 বার জনসংখ্যা করা হয়। তার মধ্যে শেষ যে জনসংখ্যাটি করা হয়েছে সেটা হচ্ছে 2011 সালে। এর পরে যে 10 বছর পরে আবার যে জনসংখ্যাটা করা হবে সেটা হবে 2021 সালে। অর্থাৎ ভারতবর্ষতে প্রতি 10 বছর অন্তর সেন্সাস বা জনগণনা করা হয়। আর এই জনগণনার মধ্যে যে তথ্যগুলো আনা হয় সেগুলো হচ্ছে ভারতবর্ষের টোটাল জনসংখ্যা কত, এখন বর্তমান জনসংখ্যা অনুযায়ী প্রায় 1,30,00,000। তো 1,30,00,000 মানুষের মধ্যে কতজন পুরুষ, কতজন 130 কোটি মানুষ এখন ভারতবর্ষের জনসংখ্যা। তো 130 কোটি জনসংখ্যার মধ্যে কত পুরুষ, কত নারী, কত জন্ম হলো এই 10 বছরের মধ্যে, এই 10 বছরের মধ্যে কত মারা গেল, এই হিসাবটা প্রতি 10 বছর অন্তর করা হয়। তাহলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সেই অঞ্চলের জনসংখ্যা একটি নির্দিষ্ট সময় অন্তর হিসাব করার প্রসেসটাই নাম হচ্ছে আদমশুমার বা সেন্সাস। এবার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়ন। আমাদের ভারতবর্ষের শুধুমাত্র জনসংখ্যা হচ্ছে 130 কোটি, প্রায় 130 কোটি, তাতে কিছুটা কম কিছুটা বেশি। কিন্তু গোটা পৃথিবীর জনসংখ্যা হচ্ছে প্রায় 700 কোটি। অর্থাৎ গোটা বিশ্বতে, গোটা পৃথিবীতে মোট মানুষ রয়েছে প্রায় 700 কোটি। গোটা পৃথিবীতে প্রায় মানুষ রয়েছে 700 কোটি। কিন্তু হিসাব করে দেখা গেছে 2050 সালের মধ্যে সেই 700 কোটি আরও 200 কোটি বেড়ে 900 কোটিতে ঠেকে যাবে। অর্থাৎ 200 কোটি আরও বেড়ে যাবে। 2050 সাল মানে এখন চলছে 2020 সাল, আগামী 30 বছরের মধ্যে বিশেষজ্ঞদের মতে প্রায় 900 কোটি জনসংখ্যা বেড়ে যাবে। এই বর্ধিত জনসংখ্যার জন্য মানুষের কাছে প্রয়োজন হবে আরও প্রচুর জিনিসের, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল, পানীয় জল, রাস্তাঘাট, যানবাহন, সব কিছুই মানুষের আরও বেশি বেশি করে লাগবে। এই জনসংখ্যা, এই 200 কোটি জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির ফলে এই জিনিসগুলো আরও বেশি বেশি করে লাগবে। এবং এই 200 কোটি জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো আগামী দিনে আমাদেরকে ফেস করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে কৃষি জমি, বনভূমি, অর্থাৎ কৃষি জমির সংখ্যা কমে যাবে। কৃষি জমি বলে কিছু থাকবে না, কৃষি জমির উপর সব ঘর বাড়ি হয়ে যাবে। অর্থাৎ মানুষ চাষের সমস্যার সম্মুখীন হয়ে যাবে। বনভূমি থাকবে না, মানুষ বন কেটে ঘর বাড়ি তৈরি করবে, ইন্ডাস্ট্রি তৈরি করবে, ফলে বনভূমি না থাকার কারণে পরিবেশ নষ্ট হবে। পানীয় জলের সমস্যা দেখা যাবে, মাটির তলায় আর পানীয় জল, টিউবওয়েল বসিয়ে বা সাবমার্সিবল বসিয়ে মাটির তলায় পানীয় জল ব্যবহার সহজে পাওয়া যাবে না। দূষণ বৃদ্ধি, পরিবেশে বর্তমান যে দূষণের অবস্থা রয়েছে আগামী 2050 সালের মধ্যে সেই দূষণ আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। অপুষ্টি ও অনাহার, একটা মানুষের যতটুকু প্রয়োজন খাদ্যের দরকার ততটুকু প্রয়োজন তার মিটবে না। এমনিতেই বিশ্বের বহু জায়গাতে এখন অনেক মানুষ অপুষ্টিতে অলরেডি ভুগতে শুরু করেছে, তার মধ্যে আফ্রিকাতে আছে এরকম অনেক উদাহরণ। তো মানুষ পরিমিত খাবার পাবে না, অপুষ্টিতে ভুগবে। মানুষ প্রাকৃতিক খাবারের পরিবর্তে কৃত্রিম খাবারের উপরে ডিপেন্ড হয়ে পড়বে, যেহেতু চাষবাসের জমি কমে যাবে। কৃত্রিম খাবারের উপরে মানুষ বেশি ডিপেন্ডেবল হয়ে পড়বে। উন্নত ও গরিব দেশগুলির মধ্যে ভেদাভেদ বৃদ্ধি হবে। কিছু দেশ প্রচুর পরিমাণে বড়লোক হয়ে যাবে, আবার কিছু দেশ অত্যন্ত পরিমাণে গরিব হয়ে যাবে, এবং আবার নতুন করে একটা দ্বন্দ্ব বা একটা ঝামেলার সূত্রপাত হবে।
উন্নয়নের গতি মন্তর। উন্নতি এত দ্রুত গতিতে হবে না, উন্নতি হবে ধীর গতিতে, উন্নতি আস্তে আস্তে হবে। জনসংখ্যা যত বাড়বে উন্নতি তত কমতে থাকবে। বেকারত্ব বৃদ্ধি পাবে, মানুষের বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে, চাকরি তো দূরে থাকবে, একটা মানুষ সাধারণ কাজও সহজে পাবে না। এই সমস্ত সমস্যাগুলি আগামী দিনে আসবে। তাই পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য 1987 সালে সম্মিলিত জাতিপুঞ্জে একটি পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছিল, যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ভবিষ্যতে পরবর্তী প্রজন্মকে কিভাবে এই সমস্যা থেকে দূর করা যাবে, এই নিয়ে পরিকল্পনা করা। এখন প্রশ্ন হলো, ভারতে গোটা বিশ্বে 700 কোটি মানুষের মধ্যে চীন আছে প্রথম স্থান অধিকার করে, তারপরে আছে ভারত। তো ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভারতে এত দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেল কেন? 1901 সালে ভারতের জনসংখ্যা ছিল 23.84 কোটি, অর্থাৎ 23.84 কোটি 1901 সালে। 2011 সালে সেই সংখ্যা ভারতে বেড়ে দাঁড়িয়েছে, 2011 সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5 গুণ, অর্থাৎ প্রায় 121 কোটি, প্রায় 121 কোটি। এর কারণ হলো উচ্চ জন্মহার ও মৃত্যুহার হ্রাস। এর কারণ হলো উচ্চ জন্মহার, অর্থাৎ একটা বাড়িতে 4 জন সন্তান জন্মগ্রহণ করছে, তো দেখা যাচ্ছে একটা গ্রামে সারা মাসের মধ্যে বা 6 মাস অন্তর বা 3 মাস অন্তর একটা লোক মারা যাচ্ছে। তাহলে উচ্চ জন্মহার ভারতে জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ। আর মৃত্যুর হার কমের কারণ হচ্ছে ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা। ভারতবর্ষে মৃত্যুর হার কমে যাওয়ার কারণ হচ্ছে জন্মের হার বেশি, মৃত্যুর হার কম। ভারতে দারিদ্র্যের হার বেশি এবং ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তার আশায় জন্মহার বাড়ছে। ভারত একটি দারিদ্রতার দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। ভারতবর্ষ একটা মানুষের মধ্যে একটা দারিদ্রতার প্রকোপ দিনের দিন বেড়ে চলেছে। এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ মনে করছে যে অতিরিক্ত সন্তান নিলে, 4 জন 5 জন সন্তান নিলে হয়তো 4 জন 5 জন সন্তান মিলে ফ্যামিলিতে একটা রোজগার করবে, এই উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ ভবিষ্যতে একটা ফ্যামিলিতে, একটা পরিবারতে 4 জন 5 জন মেম্বার, সেই সমস্যাটা দূর করবে, এই একটা উদ্দেশ্য নিয়ে জন্মহার বেড়ে চলেছে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। বর্তমানে ভারত হচ্ছে একটি কৃষিভিত্তিক দেশ, অর্থাৎ কৃষির উপরে নির্ভর করে ভারত ডিপেন্ড করে আছে। কিন্তু ভারতে মোট কৃষির পরিমাণটাই বেশি, কিন্তু এই কৃষি জমি যাদের রয়েছে তারা যে চাষবাস করবে তার জন্য উপযুক্ত শ্রমিক ভাড়া করে বা মজুরি দিয়ে জমিতে চাষ করার মতো ক্ষমতা চাষিদের খুব কম। তার জন্য একজন চাষি মনে করে যে তার পরিবারে 4 জন বা 5 জন সন্তান থাকলে সেই জমিটা সহজে চাষ করা যাবে। শরণার্থীর আগমন। এছাড়াও স্বাধীনতার পর যখন দেশ ভাগ হয়ে গেল, অর্থাৎ পাকিস্তান এবং হিন্দুস্তান যখন 2 ভাগ হয়ে গেল, তখন এক দেশের লোক যখন আর এক দেশে প্রবেশ করলো, তখন সেই সময় জনসংখ্যাটা সবচেয়ে বেশি বেড়ে গেছিলো। সেটা 23 কোটি থেকে হু করে প্রায় অনেক বেশি 50 কোটির ওপরে মানুষ প্রায় ভারতবর্ষতে প্রবেশ করে ফেলেছিল দেশভাগের সময়। অর্থাৎ আমরা ইতিহাসে যেটা পড়েছিলাম যে 1947 সালে ভারত ভাগ হওয়ার সময় যখন উদ্বাস্তুর এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, তখন সেই সময় ভারতে প্রচুর মানুষ, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে। এই সমস্ত কারণগুলোর জন্য ভারতবর্ষেতে জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধি পায়। 2011 সালে যে সেন্সাস বা আদমশুমারি করা হয়েছিল, তাতে যে কয়েকটি রিপোর্ট পাওয়া গেছে, তাতে হচ্ছে ভারতের মোট জনসংখ্যা প্রায় 121 কোটি। কিন্তু এখন চলছে 2020 সাল, তো এখন সেই জনসংখ্যা আরও বেড়ে যাবে, হয়তো 130 কোটি হয়ে যাবে। কিন্তু 2011 সালের রিপোর্ট অনুযায়ী 121 কোটি মানুষ ভারতবর্ষে জনসংখ্যা ছিল। এর মধ্যে রয়েছে 62.30 অর্থাৎ 62.30 কোটি হচ্ছে পুরুষ এবং 58.71 কোটি হচ্ছে মহিলা। জনসংখ্যা বৃদ্ধি 2001 সালে যে জনসংখ্যা হিসাব করা হয়েছিল,
তারপরে 2011, 2001-এর পরে 10 বছর পরে 2011-তে করা হয়েছে। তো 2001 থেকে 2011-র মধ্যে 2001 থেকে 2011-র মধ্যে এই 10 বছরে ভারতবর্ষের জনসংখ্যা বেড়েছে 17%। ভারতের জনসংখ্যা বেড়েছে 17%। অর্থাৎ তাহলে 2011 থেকে এই যে বর্তমান 2020 চলছে, তাহলে 121-এর সঙ্গে আবার 17% যোগ দিয়ে দাও, 17% শতকরা হিসাব করো, তাতে 17% হতে পারে, 15% হতে পারে, কিন্তু গড়ে 15% থাকবেই, জনসংখ্যাটা বাড়বে। এবার মোট জনসংখ্যা কত দাঁড়াচ্ছে সেটা 2021 সালে হিসাবটা পাওয়া যাবে ভারতবর্ষতে 2021-এর সেন্সাসের সময়। তো এই হলো ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ 17% 10 বছরে বেড়েছে। 2001 থেকে 2011-এর মধ্যে 17% বেড়েছে। প্রাপ্তবয়স্ক ও নির্ভরশীল জনসংখ্যা, এর মধ্যে ভারতবর্ষতে 0 থেকে 14 বছর, 0 থেকে 14 বছর মানে জন্ম থেকে 14 বছর বয়সের ছেলে মেয়ে রয়েছে 37.24 কোটি। 121 কোটির মধ্যে 37.24 কোটি রয়েছে 0 থেকে 14 বছর বয়সের মধ্যে। আর 60 বছরের উপরে রয়েছে 10.83 কোটি, 10.83 কোটি। আর বাকি যা রয়েছে তা হচ্ছে 14 বছরের উপরে আর 60 বছরের নিচে, অর্থাৎ 15 থেকে 59 বছরের মধ্যে। এর সংখ্যা হচ্ছে প্রায় 72.95 কোটি। তাহলে 121 কোটির মধ্যে এই হলো 0 থেকে 14, 60-এর উপরে আর 15 থেকে 59-এর মধ্যে। সাক্ষরতা, ভারতে বর্তমান সাক্ষরতার পরিমাণ হচ্ছে, গড় সাক্ষরতা হচ্ছে 74.04%। অর্থাৎ 121 কোটিকে যদি আমরা 100% ধরি, সাক্ষরতা বলতে কতজন মানুষ পড়ালেখার আন্ডারে আছে। তো ভারতবর্ষের 121 কোটি মানুষকে যদি আমরা শতকরা 100 কোটি ধরি, মানে 100% ধরি, তার মধ্যে 74% শিক্ষিত আর এখনও 26% অশিক্ষিত হয়ে আছে। এর মধ্যে পুরুষের শিক্ষিত হচ্ছে 82% এবং মহিলা জনসংখ্যার সাক্ষরতার হার হচ্ছে 65%। আমরা যদি কাজের দিক দিয়ে যদি হিসাব করি, ভারতবর্ষের প্রায় 40% মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের আমরা হিসাব করছি এখানে, কারণ 60 বছরের পরে মানুষকে তো কাজের হিসাবে ধরা হয় না। তো ভারতবর্ষের জনসংখ্যার যে মোট প্রাপ্তবয়স্ক লোক রয়েছে তার মধ্যে 40% হচ্ছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ককে যদি আমরা 100 ধরি, প্রাপ্তবয়স্ক মানে যারা কাজ করতে পারবে 18 থেকে 59-এর মধ্যে। তো প্রাপ্তবয়স্ক যারা আছে 18 থেকে 59-এর মধ্যে, 60-এর পরে বৃদ্ধ, তা 1859-এর মধ্যে যত লোক আছে তাতে যদি আমরা 100 ধরি, তাহলে 100-র মধ্যে 40% মানুষ কাজ করে আর 40% মানুষ কাজ করে না আর 60% মানুষ কাজ করে। অর্থাৎ 100-র মধ্যে এখনও 40% মানুষ বেকার বসে আছে ভারতবর্ষতে। জনঘনত্ব, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন লোক বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে 382 জন মানে, প্রতি বর্গ কিলোমিটারে 382 জন মানে, ধরো আমরা উত্তর থেকে দক্ষিণে গেলাম 1 কিলোমিটার, তো যেখানে শেষ হলো সেখান থেকে আবার চলে গেলাম তার পূর্ব দিকে 1 কিলোমিটার। মানে যেভাবে আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, স্কোয়ার, সেভাবে মনে করো 1 কিলোমিটার, চারিদিকে 1 কিলোমিটার দূরত্ব মনে মনে হিসাব করে নাও। তো চারিদিকে 1 কিলোমিটারের একটা বর্গক্ষেত্র ধরে নিলাম আমরা একটা চারিদিকে 1 কিলোমিটার বর্গক্ষেত্রে একটা এরিয়া ধরলে, সেই বর্গ কিলোমিটার মধ্যে ভারতবর্ষতে 382 জন লোক বসবাস করে। আর আমাদের পশ্চিমবঙ্গতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গতে বসবাস করে প্রায় 1100 মানুষ। অর্থাৎ 1 বর্গ কিলোমিটারের মধ্যে পশ্চিমবঙ্গে বসবাস করে প্রায় 1100 মানুষ। কিন্তু গোটা ভারতবর্ষের যদি আমরা হিসাব করি, তাহলে ভারতবর্ষের সমস্ত রাজ্য মিলে গড়ে দেখা যাবে যে গোটা ভারতটাকে যদি আমরা 1 বর্গ করে যদি ভাগ করি, 1 কিলোমিটারে বর্গ করে, তাহলে দেখা যাবে প্রত্যেক ভাগে 300, কোনো জায়গায় 300, কোনো জায়গায় 400, কোনো জায়গায় 500 এই হিসাবে আছে। কিন্তু আমরা যদি টোটাল করে ভারতবর্ষের জনসংখ্যাকে টোটাল করে যদি আমরা ভাগ করে দিই রাজ্য দিয়ে, তাহলে আমরা পাবো টোটাল 382 জন করে বর্গ কিলোমিটারে ভাগে পড়ছে আর কি। নারী ও পুরুষের অনুপাত, ভারতবর্ষতে বর্তমান মোট জনসংখ্যার মধ্যে 51% রয়েছে পুরুষ আর 48% রয়েছে নারী। বিভিন্ন ক্ষেত্রে জনসংখ্যা শতকরা পরিমাপ, এখানে মোট কাজে নিযুক্ত হচ্ছে, এগুলো তো আমরা হিসাব বলে দিলাম। তার মধ্যে কাজে যেগুলো নিযুক্ত আছে তার মধ্যে কৃষি আর খনিতে আছে 57%,
কৃষি আর খনিতে অর্থাৎ কৃষিকাজে এবং খনির কাজে যুক্ত আছে 57%, শিল্প আর ফ্যাক্টরির কাজে যুক্ত আছে 17%, আর বিভিন্ন চাকরি বা অন্যান্য কাজের ক্ষেত্রে নিযুক্ত আছে প্রায় 25%। চাকরি বা অন্যান্য কাজে 25% নিযুক্ত আছে। সবথেকে বেশি নিযুক্ত আছে শ্রমিক শ্রেণী আর কি, কৃষি খনি এই সব জায়গায়। তো এবার আমরা আলোচনা করব ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি কি কি। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলো তো আমরা বললাম কি কারণ, কিন্তু এখানে ভারতবর্ষে জনসংখ্যার বৃদ্ধির বা এই হেরফেরের যে কারণ সেটা এবার আমরা আলোচনা করব। ভারতবর্ষে প্রায় গোটা ভারতবর্ষে মিলে যদি আমরা হিসাব করি তাহলে গোটা ভারতবর্ষে 130 কোটি মানুষ প্রায় এখন রয়েছে। 130 কোটি বর্তমান সেন্সাস না হলেও আইডিয়া করে আমরা বলতে পারি ভারতবর্ষে প্রায় 130 কোটি মানুষ এখনও রয়েছে। কিন্তু আমরা যদি অ্যাকিউরেট হিসাব বলি তাহলে 2011 সালের হিসাব অনুযায়ী তোমরা যদি লেখা যে ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা কত, তাহলে তোমাদেরকে লিখতে হবে প্রায় 130 কোটি বা 2011 সালের হিসাব অনুযায়ী 121 কোটি। এখন প্রশ্ন হলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ তো আমরা বললাম, কিন্তু ভারতে এত জনসংখ্যা থাকলেও ভারতের সব জায়গায় কিন্তু একই পরিমাণে জনসংখ্যা নেই। ভারতবর্ষের কোথাও জনসংখ্যা বেশি আছে, কোথাও জনসংখ্যা কম আছে। গোটা ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 130 কোটি, কিন্তু ভারতবর্ষের কোনো জায়গায় জনসংখ্যা কম আছে, কোনো জায়গায় বেশি আছে। এখন প্রশ্ন হলো কোথাও বেশি কোথাও কম, এই পার্থক্য থাকার কারণ কি? ভারতবর্ষে কোথাও বেশি জনসংখ্যা কোথাও জনসংখ্যা কম থাকার কারণ হচ্ছে আমরা আগে ভূপ্রকৃতি পড়লাম। আমরা ভূপ্রকৃতি দেখলাম যে ভারতের ভূপ্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি। উত্তরের পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল, এই যে 5টি ভাগ আমরা ভাগ করলাম, তো 5টি ভাগের মধ্যে সবথেকে বেশি মানুষ বসবাস করে সমভূমি অঞ্চলে। কারণ সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি খুব ভালো, এখানে চাষের জমি ভালো, এখানে ইন্ডাস্ট্রি করা যায়, ঘর বাড়ি করা যায়, এই সমস্ত সুযোগ সুবিধাগুলোর জন্য সমভূমি অঞ্চলে ভারতে মানুষ বসবাস বেশি করে। কিন্তু মরুভূমি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে মানুষ বেড়াতে যায় ঠিকই, কিন্তু ওখানে খুব অল্প পরিমাণে মানুষ বসবাস করে। পার্বত্য অঞ্চলে মানুষ সবচেয়ে অল্প বাস করে, মালভূমি অঞ্চলে মাঝারি প্রকৃতির মানুষ বসবাস করে, সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। তো এই হলো ভারতবর্ষের ভূপ্রকৃতি অনুযায়ী ভারতবর্ষে মানুষ এক এক জায়গায় এক এক রকমের পরিমাণ রয়েছে। নদ নদী, ভারতবর্ষে যে সমস্ত অঞ্চলগুলোতে নদ নদী প্রবাহিত হয়েছে সেই নদ নদী প্রবাহিত অঞ্চলে আবার জনসংখ্যা বেশি আছে। কারণ নদ নদী থেকে সহজে ইন্ডাস্ট্রি গড়া যায়, নদ নদীর পাশে থাকলে কৃষিজ জমি চাষবাস করা যায়, নদ নদী থেকে যোগাযোগ ব্যবস্থা, জলবন্দরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা ভালো করা যায়। তো আমরা দেখেছি ভারতবর্ষের বেশিরভাগ শহর, আমরা আগ্রা বলি, আমরা যে কোনো শহর বলি না কেন, বড় বড় শহর কলকাতা বলি, বেশিরভাগ ভারতবর্ষের বড় বড় শহর সব নদীর তীরেই গড়ে উঠেছে। তাহলে নদ নদীর ধারে জনসংখ্যাটা বেশি। প্রত্যেকটা ছোট বড় সিটি, ছোট সিটি, সমস্ত সিটি কিন্তু আমরা সাব সিটি যেটাই দেখি না কেন বেশিরভাগই কিন্তু সব নদীর তীরেই গড়ে উঠেছে। জলবায়ু, ভারতের জলবায়ু, আমরা জলবায়ুর দিক দিয়েও দেখলাম ভারতের জলবায়ু মৌসুমী প্রকৃতির, কোথাও খামখেয়ালি, কোথাও নিয়মিত, কোথাও অনিয়মিত। তো ভারতবর্ষের জলবায়ু হচ্ছে উপকূল অঞ্চলের প্রকৃতি হচ্ছে মনোরম প্রকৃতির। ভারতবর্ষের উপকূল অঞ্চলের জলবায়ু অর্থাৎ সমুদ্রের ধারবর্তী অঞ্চলের জলবায়ু হচ্ছে মনোরম প্রকৃতির। আবার পাহাড়ি অঞ্চলের জলবায়ু হচ্ছে স্যাঁতসেঁতে, সেখানে সবসময় কুয়াশা পড়ে, তুষারপাত হয়, সেহেতু পার্বত্য অঞ্চলে জনসংখ্যা একটুকু কম। সমভূমি অঞ্চলের জলবায়ু একটু নাতিশীতোষ্ণ প্রকৃতির, না শীত না উষ্ণ, অর্থাৎ সমভাবাপন্ন প্রকৃতির। তো এখানে জনসংখ্যাটা বেশি। আবার উপকূল অঞ্চলেও জলবায়ু বেশ আর্দ্র মানে মনোরম প্রকৃতির, সেহেতু উপকূল অঞ্চলে আর সমভূমি অঞ্চলে মানুষের সংখ্যাটা বেশি, পার্বত্য অঞ্চলে আর মালভূমি অঞ্চলে কম। কারণ পার্বত্য অঞ্চলে স্যাঁতসেঁতে আবহাওয়া আর মালভূমি অঞ্চলে প্রচণ্ড গরম, তার জন্য সমভূমি এবং উপকূল অঞ্চলে মানুষের সংখ্যাটা বেশি। মৃত্তিকা, ভারতবর্ষের আমরা মৃত্তিকার দিক দিয়েও দেখলাম যে ভারতবর্ষের মৃত্তিকায় সব জায়গায় মৃত্তিকা একই রকম নেই। কোথাও প্রচণ্ড শক্ত মাটি, কোথাও বালি মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও উর্বর দোআঁশ মাটি। তো যে জায়গায় মাটি চাষের পক্ষে খুব অনুকূল, বসবাসের পক্ষেও খুব অনুকূল, ইন্ডাস্ট্রি গড়ে তুললেও কোনো অসুবিধা নেই, সেই সমস্ত অঞ্চলগুলোতে জনসংখ্যা একটু বেশি। যেমন গঙ্গা অববাহিকা অঞ্চলে, তারপরে ডেকান ট্র্যাপ অঞ্চলে, উপকূলের সমভূমি অঞ্চলে অর্থাৎ সমুদ্রের ধার অঞ্চলে জনসংখ্যা বেশি, কারণ এখানকার মাটি খুব ভালো। আবার দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের মাটি খুব অনুর্বর,
এখানে চাষবাস করা যায় না, কিছু করা যায় না, ফলে এখানে মাটি খুব, এখানে মানুষ খুব কম বসবাস করে। বনভূমি, উত্তরে আমরা পার্বত্য অঞ্চলে যদি চলে যাই তাহলে সেখানে আমরা দেখব অনেক বনভূমি রয়েছে, প্রচুর বনভূমি, ফলে বনভূমি অঞ্চলে অতটা মানুষ থাকে না, কিন্তু বনভূমি থেকে ছেড়ে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে অনেক মানুষ বসবাস করে, কারণ তারা বন থেকে মধু সংগ্রহ করা, কাঠ কাটা, গাছ কাটা, এই কাজগুলো তারা করে এবং বনের বাইরে তাদের জনবসতি গড়ে ওঠে। তবে বেশিরভাগ জনসংখ্যা আমাদের সমভূমি অঞ্চলে বেশি দেখা যায়। তাহলে ভারতের ভূপ্রকৃতির জন্য ভারতবর্ষের এক এক জায়গায় এক এক রকম জনসংখ্যা দেখা যায়। ভারতবর্ষের নদ নদীর জন্য কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি জনসংখ্যা দেখা যায়। জলবায়ুর জন্য কোনো জায়গায় কম, কোনো জায়গায় জনসংখ্যা বেশি দেখা যায়। মৃত্তিকার জন্য কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি জনসংখ্যা দেখা যায়। বনভূমির জন্য দেখা যায় যে বনভূমি অঞ্চলে লোকসংখ্যা বেশি আছে, মানে তার পার্শ্ববর্তী অঞ্চলে লোকসংখ্যা বেশি আছে। তো এইগুলো হলো প্রাকৃতিক কারণ। এবার অপ্রাকৃতিক কারণ কি? অপ্রাকৃতিক কারণ আমরা দেখেছি যে অঞ্চলে কৃষিকাজ খুব ভালো সেই অঞ্চলে মানুষ বেশি বসবাস করে, সেখানে ঘরবাড়ি বেশি। আর যে সমস্ত অঞ্চলে কৃষিকাজ ভালো হয় না, জলসেচের সুবিধা নেই, সেই সমস্ত অঞ্চলে মানুষ অতটা বসবাস করে না। ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি গঙ্গা, কাবেরী, গোদাবরী এই সমস্ত নদীগুলোর ধারে জনসংখ্যা বেশি বসবাস করে। শিল্প বা ইন্ডাস্ট্রি এলাকা যেখানে রয়েছে সেখানে লোক সংখ্যা বেশি। যেমন আমরা পশ্চিমবঙ্গের দেখি কলকাতাতে প্রচুর লোক বসবাস করে। আবার পশ্চিমবঙ্গের আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জায়গা। তো এই সমস্ত জায়গাগুলোতে জনসংখ্যা বেশি। আবার যে সমস্ত জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি কম, শিল্প কম, সেই সমস্ত জায়গাগুলোতে লোক সংখ্যা কম। যোগাযোগ ব্যবস্থা, এখন মানুষ বর্তমানে যেখানে যোগাযোগ ব্যবস্থা সহজে পেয়ে যাচ্ছে, অর্থাৎ যেখান থেকে রেলপথে, সড়ক পথে, বিমান পথে, জলপথে সব দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই জায়গায় জনসংখ্যা বেশি। আর যে জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো নয় সেই জায়গাতে জনসংখ্যা একটু কম। খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকাগুলোতেও জনসংখ্যা বেশি, কারণ সেখানে মানুষ খনিজে কাজ করে, খাদানে কাজ করে, পাথর কেটে তারা বহু রোজগার করতে পারে। ফলে সেই সমস্ত অঞ্চলে, খনি অঞ্চলে না হলেও খনির পার্শ্ববর্তী অঞ্চলে জনসংখ্যা অনেক বেশি থাকে। যেমন ভারতের ছোটনাগপুর মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয়। তো ছোটনাগপুর মালভূমিতেও জনসংখ্যা না থাকলেও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর জনসংখ্যা রয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যেমন নগরায়নের প্রভাব। মানুষ শহরে বাস করতে বেশি পছন্দ করে। অনেক মানুষ শিল্প ছাড়াও, ইন্ডাস্ট্রি ছাড়াও এমনি শহরে বাস করব বলে বাস করার জন্য শহরেও যায়। অনেক মানুষ আছে যারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে বলে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, কারণ শহরে তারা শিক্ষার সুবিধাটা ভালো পায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখানে তারা ভালো সুযোগ সুবিধা পায় বলে তারা গ্রাম ছেড়ে শহরে চলে যায়। সরকারি নীতি, শহরাঞ্চলে প্রশাসনিক ব্যবস্থাটা ভালো হয়, সেখানে প্রশাসনিক পরিকাঠামোটা আরও বেশি মজবুত হয়। শিক্ষা, ধর্ম সব দিক দিয়েই একটু শহরাঞ্চলের সুবিধাটা বেশি। অনেক মানুষ সেই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করেও শহরের দিকে চলে যায়। তাই যেখানে নগর গড়ে উঠবে, সেখানে শহর গড়ে উঠবে, সেখানে মানুষের সংখ্যা বাড়বে। যেখানে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ গড়ে উঠবে, সেখানেও মানুষ সংখ্যা বেশি হবে। কোনো কোনো এলাকাতে ধর্মচর্চার জন্য সেখানে জনসংখ্যা বেড়ে গেছে। এক একটা এলাকা আছে যেখানে ধর্মচর্চা বেশি হয়, যেমন ভারতবর্ষের বেনারস, তারপরে আজমির, এই সমস্ত বহু জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গাগুলোতেও জনসংখ্যা বেশি, ওগুলো ধর্মকেন্দ্র। তো কোনো জায়গায় নগর হলে সেখানে জনসংখ্যা বাড়তে পারে। কোনো জায়গায় স্কুল কলেজ বেশি গড়ে উঠলে সেই জায়গায় জনসংখ্যা বেশি গড়ে উঠতে পারে। কোনো জায়গাতে যদি দেখা যায় যে আরও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে জনসংখ্যা বাড়তে পারে। তারপরে কোনো জায়গায় দেখা যায় যে প্রশাসনিক ব্যবস্থা ভালো, মানে একটা অসামাজিক কাজ থেকে সেফটি থাকা যাবে, সেই জায়গাতেও মানুষ অনেক সময় চলে যায় যে প্রশাসনিক সুবিধার জন্য অসামাজিক লোকদের হাত থেকে রেহাই পাওয়া যাবে বলেও মানুষ অনেক সময় সেই সমস্ত জায়গায় চলে যায়। তাহলে এই হলো ভারতবর্ষের জনসংখ্যার তারতম্য, অর্থাৎ পার্থক্য। ভারতবর্ষের এক এক জায়গায় এক এক রকম জনসংখ্যা রয়েছে, সেই তারতম্যের পার্থক্য আমরা পড়লাম। এবার চলে আসবো আমরা জনঘনত্বের দিক দিয়ে আমরা দেখলাম ভারতবর্ষের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন করে লোক বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে 382 জন করে লোক বসবাস করে। এই জনঘনত্ব আমরা কি করে বার করব? এই জনঘনত্ব আমরা বার করব ভারতের মোট জনসংখ্যাকে, ভারতের মোট যে আয়তন
অর্থাৎ ভারতের যতটুকু এলাকা, আমরা যদি কোনো একটা জিনিসের গড় বের করি, আমরা যদি বের করি, আমাদের এখানে আমরা 10 জন আছি, 10 জনের মধ্যে আমরা দেখা গেল সেই 10 জনের আমরা দেখা গেল প্রত্যেকের কাছে, কারো কাছে 5টা, কারো কাছে 10টা, কারো কাছে 20টি, কারো কাছে 15টি দেখা গেল আপেল আছে। আমরা মোট 10 জন আছি, কারো কাছে 5টা, কারো কাছে 10টা, কারো কাছে 20টি আপেল আছে, এক একজনের এক একটা করে আপেল আছে। তাহলে আমরা যদি হিসাব করি যে ওই আপেলগুলোকে আমরা সবাই গড়ে ভাগ করে নেব, সমান অ্যাভারেজে ভাগ করে নেব, তাহলে কি করে ভাগটা করব? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আগে দেখতে হবে যে আমরা টোটাল কতজন আছি। আমরা টোটাল আছি 10 জন। এবার আপেলগুলোকে মিক্সড করে দিতে হবে, মানে যোগ করে নিতে হবে। এবার যোগ করে দেখা যাবে যে মোট আপেল কতগুলো হলো। এবার মোট আপেলকে আমরা মোট যতজন আছি তত দিয়ে ভাগ করব। তাহলে জনসংখ্যা হিসাবটা ঠিক তাই, যে আমরা আগে দেখে নেব ভারতের মোট জনসংখ্যা কত। ভারতের মোট জনসংখ্যা মানে কি, আমাদের যে 29টি রাজ্য আছে, সেই 29টি রাজ্যে কোন রাজ্যে কত করে লোক আছে। তাহলে প্রত্যেকটা রাজ্যের লোক সংখ্যাগুলোকে যোগ করলাম, আর 29টি রাজ্যের যে আয়তন আছে, 29টি রাজ্যের যে জায়গার হিসাব, সেই জায়গার হিসাবের 29টি রাজ্যের জায়গাকে আমরা যোগ করলাম। তাহলে মোট জনসংখ্যার সঙ্গে মোট জায়গার ভাগ করলেই আমরা প্রতি বর্গ কিলোমিটার কতজন করে লোক পড়বে সেটা আমরা পেয়ে যাব। তাতে হিসাব পাওয়া যাবে 382 জন করে লোক পাওয়া যাবে। তাহলে 29টি রাজ্যের জনসংখ্যা এবং 29টি রাজ্যের আয়তনকে যদি আমরা আলাদা আলাদাভাবে যোগ করি, নিয়ে যদি জনসংখ্যাকে আর আয়তনকে আমরা ভাগ করে দিই, তাহলে বর্গ কিলোমিটার পাওয়া যাবে, প্রতি বর্গ কিমিতে কতজন বসবাস করে পাওয়া যাবে। তো এই হচ্ছে জনঘনত্ব। আর জনঘনত্ব কি আমি আগেই বলে দিলাম, যে আমরা যদি 1 কিমি করে বর্গ করি, 1 কিমি করে বর্গ করি, তো প্রতি বর্গতে 382 জন বসবাস করবে। জনঘনত্ব, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ঘন, কতটা ঘন, ফাঁক ঘন। তো ঘনত্ব মানে হচ্ছে ঘনত্বের দিক দিয়ে আমাদের ভারতবর্ষকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ঘনত্বের দিক দিয়ে 5টি অঞ্চলে আমাদের দেশ ভাগ করা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষতে। একটা ভাগের নাম হচ্ছে অত্যাধিক জনঘনত্ব, মানে অতিরিক্ত ঘন ঘন, একদম ঘেঁষা ঘেঁষা। তো এখানে যে হিসাবটা রয়েছে সেখানে হচ্ছে প্রতি বর্গ কিমিতে 800 জন করে লোক বসবাস করে। আমি যেটা 382 জন লোক বললাম সেটা গোটা ভারতবর্ষের গড় হিসাব। এবার আমরা কয়েকটা রাজ্যকে আলাদা আলাদাভাবে বেছে নেব। সব রাজ্যতে তা 382 করে নেই, কিছু কিছু রাজ্য আছে যেখানে একটু বেশি বেশি করে আছে। যেমন আমরা যদি বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, এই জায়গাগুলোর কথা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে আমরা দেখব প্রতি বর্গ কিলোমিটারে 800 জন করে লোক বসবাস করে, 800 জন। তাহলে এই অঞ্চলগুলোকে বলা হয় অত্যাধিক জনঘনত্ব, মানে যতটুকু স্বাভাবিক ঘনত্ব থাকা দরকার তার থেকেও বেশি, তার জন্য বলা হচ্ছে অত্যাধিক জনঘনত্ব। তো এই অঞ্চলগুলোতে অত্যাধিক জনঘনত্ব হলো কেন? যে কোনো অঞ্চলে অত্যাধিক জনঘনত্ব হওয়ার কারণ হচ্ছে সেখানকার নানা প্রকার সুবিধা। সেখানে ইন্ডাস্ট্রি বেশি, সেখানে কৃষিজ জমি বেশি, সেখানে বাগিচা ফসল চাষ করা যায়, সেখানে রাজধানী রয়েছে, শহর রয়েছে, যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই সমস্ত সুযোগ সুবিধাগুলোর জন্য সেখানে জনঘনত্ব বেশি। তাহলে অত্যাধিক। 2 নম্বর হচ্ছে অধিক জনঘনত্ব। অধিক জনঘনত্ব মানে হচ্ছে অত্যাধিকের থেকে কিছুটা কম, অত্যাধিকের থেকে কিছুটা কম। অধিক মানে হচ্ছে বেশি, আর অত্যাধিক মানে বেশির বেশি। অধিক মানে হচ্ছে বেশি, আর অত্যাধিক মানে হচ্ছে বেশির বেশি। তাহলে অধিক মানে হচ্ছে অত্যাধিকের থেকে কিছু কম। তাহলে এখানে হচ্ছে যে এখানে জনঘনত্ব হবে 401 থেকে 800 বর্গ কিমি, অর্থাৎ 800-র বেশি হবে না আর 400-র কম হবে না। আর অত্যাধিকে 800-র বেশিও হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000। অত্যাধিক মানে এটা আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এরপরেও যদি হয় তখন আলাদা একটা হিসাব বেরোবে, মিলিয়ন, ট্রিলিয়ন, এরকম একটা হিসাব আসবে। কিন্তু এখনও পর্যন্ত অত্যাধিক মানে হচ্ছে 800-র উপরে, 800-র কম নয়, 800-র উপরে। আর অধিক মানে হচ্ছে 400-র কম নয়, 800-র উপর নয়। এই রাজ্যগুলোর মধ্যে পড়ছে পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, দাদরা, নগর হাভেলি। এখানে এই ধরনের জনসংখ্যা হওয়ার কারণ হচ্ছে এখানকার খনিজ ভাণ্ডার। ভারতের যেমন ঝাড়খণ্ডকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার, ঝাড়খণ্ডেও রয়েছে। তাছাড়া পাঞ্জাব, হরিয়ানা কৃষিতে উন্নত, এই সমস্ত কারণের জন্য এখানে অধিক জনত্ব। এবার আসবো আমরা মধ্যম ঘনত্ব, অর্থাৎ অধিকের থেকে কম, অর্থাৎ 400-র নিচে। অর্থাৎ 201 থেকে 400-র মধ্যে যদি জনসংখ্যা হয় তাহলে তাকে আমরা বলবো মধ্যম জনঘনত্ব। যেমন পড়ছে অসম, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট।
এখানে মধ্যম ঘনত্ব হওয়ার কারণ হচ্ছে এখানে কৃষি আছে কিন্তু অল্প, এখানে শিল্প আছে কিন্তু অল্প, এখানে খনি আছে কিন্তু অল্প, মানে সব কিছু অল্প অল্প করে আছে। এবার হচ্ছে বিরল জনঘনত্ব। বিরল জনঘনত্ব মানে যেখানে লোকসংখ্যা খুবই কম, যেখানে লোকসংখ্যা খুবই কম, মানে 101 থেকে 200-র মধ্যে, অর্থাৎ প্রতি 1 বর্গ কিলোমিটারে 100 থেকে 200-র মধ্যে। এর মধ্যে রয়েছে মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, ছত্তিশগড়। যেহেতু এগুলো বেশিরভাগই পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের সংখ্যাটা কম। এখানে এত কম হওয়ার কারণ কি? চাষবাসের অসুবিধা, শিল্প ইন্ডাস্ট্রি নেই, পাহাড়ি অঞ্চল, বন জঙ্গল পুড়িয়ে চাষবাস করতে হয়, ঝুম চাষ করে চাষ করতে হয়। এবার হচ্ছে অতি বিরল। অতি বিরল মানে হচ্ছে 100-র নিচে, একবারে 100। অতি বিরল মানে হচ্ছে দূর থেকে আমরা দেখতে পাবো না, মানুষ খুঁজে পাবো না, আমাদেরকে মানুষ খুঁজে খুঁজে বার করতে হবে। সেগুলো হচ্ছে অতি বিরল। যেমন রয়েছে অরুণাচল, মিজোরাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মানে মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত জায়গাগুলোতে আমরা যদি যাই তো গেলে মনে হবে যে মনে হয় এখানে কোনো মানুষ বসবাস করে না, অর্থাৎ খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এখানে মানুষ থাকার কারণ কি? এখানে মানুষ থাকার কারণ হচ্ছে দুর্গম জায়গা। দুর্গম জায়গা, কৃষি নেই, শিল্প নেই, মানুষ কোনো বনজ জিনিস বা আদিবাসীর মতো বেঁচে আছে। এই জায়গাগুলো, এগুলো হচ্ছে অতি বিরল। অর্থাৎ এক কথায় মানুষ আদিবাসীর মতো পড়ে আছে, এইগুলো হচ্ছে অতি বিরল, অর্থাৎ জঙ্গলির মতো পড়ে আছে। এখন প্রশ্ন হলো সেই সমস্ত মানুষগুলো স্যার ওখানে এখনও কেন আছে? কারণ তাদের কাছে হয়তো এখনও তারা শিক্ষার আলো তারা এখনও গ্রহণ করতে পারেনি, তারা ওই জীবনের বাইরে যে আর একটা জীবন আছে সেটা হয়তো তারা এখনও বুঝতে পারেনি। এক কথায় তারা আদিবাসীর মতো হয়তো পড়ে আছে। এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপর আমরা হিসাব করে দেখলাম যে ভারতবর্ষে জনঘনত্ব এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। তো সেই অনুযায়ী আমরা 5টি অঞ্চলে ভাগ করলাম। এবার আমরা চলে আসবো নগরায়ন। এবার আমরা চলে আসবো নগরায়ন। নগরায়ন মানে কি? নগরায়ন বা শহর। আমরা এবার দেখব নগরায়ন। বলছে নগরায়ন হলো সভ্যতার সবচেয়ে উন্নত পর্যায়। সভ্যতার সবচেয়ে উন্নত পর্যায়। প্রথমে মানুষ স্থায়ীভাবে বসবাস করে তৈরি করে গ্রাম, সেই গ্রাম উন্নতি লাভ করতে করতে পরবর্তীকালে শহর, নগর, মহানগর, মেগা সিটিতে পরিণত হয়ে যায়। বলছে প্রথমে মানুষ বসবাসের জন্য একটা তৈরি করে পাড়া, বা পাড়া না করলেও দেখা গেলো একটা বিশাল একটা ফাঁকা জায়গা, মাঠ, সেই জায়গাতে একটা পরিবার গিয়ে বাড়ি করলো। পরে দেখা গেল সেখানে আরও একটা বাড়ি হলো, আরও একটা বাড়ি হলো, আরও একটা বাড়ি হলো। এইভাবে বাড়ি হতে হতে দেখা গেলো ওই জায়গাটা একটা পাড়া হয়ে গেল। পাড়া থেকে বা ধীরে ধীরে দেখা গেলো ওই জায়গাটা গ্রাম হলো। গ্রাম থেকে দেখা গেলো সেই জায়গাতে ধীরে ধীরে রাস্তাঘাট হতে লেগেছে, ছোটো একটা বাজার বসলো। বাজার বসতে বসতে এইভাবে দেখা গেলো ধীরে 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 গ্রাম, গ্রাম থেকে শহর হয়ে টাউন হয়ে গেল, টাউন থেকে বাজার, বাজার থেকে শহর, শহর থেকে নগর। তো প্রথমে হচ্ছে শহর, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে গ্রাম, গ্রাম থেকে হবে বাজার, বাজার থেকে হবে শহর, শহর থেকে হবে নগর, নগর থেকে হবে মহানগর। অর্থাৎ শহর হচ্ছে কয়েকটা বাজার মিলে হচ্ছে শহর, আর নগর হচ্ছে কয়েকটা শহর মিলে হচ্ছে নগর, কয়েকটা শহর মিলে হচ্ছে নগর। আর নগর, মহানগর হচ্ছে কয়েকটা নগর মিলে হচ্ছে মহানগর। আর মেগা সিটি কয়েকটা মহানগর মিলে হচ্ছে মেগা সিটি। এই অবস্থা পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। ভারতীয় আদমশুমারি শহর 1971 সালে কোনো অঞ্চলকে শহর বলা হবে যখন সেই অঞ্চলে কয়েকটি সুবিধা যোগ হবে। বলছে ভারতীয় আদমশুমারি 1971 সালের নিয়ম অনুযায়ী কোনো অঞ্চলকে তখনই শহর বলা যাবে যখন সেই অঞ্চলটির মধ্যে মিউনিসিপ্যালিটি থাকবে, অর্থাৎ পৌরসভা থাকবে। ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ সেই অঞ্চলটি শহর তখনই হবে যেখানে একটা বোর্ড থাকবে এবং সেই বোর্ড শহরটাকে পরিচালনা করবে। জনসংখ্যার ঘনত্ব হবে 400 জন বর্গ কিমি। অর্থাৎ সেখানে জনসংখ্যা হতে হবে, ওই শহরটার মধ্যে জনসংখ্যা হতে হবে প্রতি 1 বর্গ কিমিতে 400 জন। অর্থাৎ 1 বর্গ কিমির মধ্যে 400 জন মানুষ বসবাস করতে হবে, তবেই সেটা শহর হিসাবে গণ্য হবে। অঞ্চলটির মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার 75% কৃষি ছাড়া অন্যান্য কাজে নিযুক্ত থাকতে হবে। যে অঞ্চলটায় মানুষের মানে শহর বলে গণ্য করাবে সেই অঞ্চলের 75% মানুষ কৃষি ছাড়া থাকতে হবে। সে চাকরি করতে পারে, অন্যান্য কাজ করতে পারে, কিন্তু কৃষি করা যাবে না। অর্থাৎ কৃষি হওয়া যাবে না, চাষি হওয়া যাবে না, কৃষক থাকা যাবে না। 75% কৃষকহীন হতে হবে, বেশিরভাগ চাকরিজীবী হতে হবে বা অন্যান্য কিছু হতে হবে, তবেই সেই জায়গাটা শহরে পরিণত হবে। এই অনুযায়ী
এই অনুযায়ী শহরকে বলা হয় 1971 সালের সংজ্ঞার 1 নম্বর পয়েন্টের বিষয়গুলির সাথে সম্পর্কযুক্ত শহরকে বলা হয় স্ট্যাটুটরি শহর। তো এখানে আমরা যে পয়েন্টের কথা বললাম, দুটো পয়েন্ট আমরা এখানে বললাম। একটা বললাম যে মিউনিসিপ্যালিটি হতে হবে, তো এই বৈশিষ্ট্যটা যদি থাকে তাহলে সেই ধরনের শহরটাকে বলা হবে স্ট্যাটুটরি শহর, অর্থাৎ যে শহরে মিউনিসিপ্যালিটির সুবিধা রয়েছে সেই শহরকে বলা হবে স্ট্যাটুটরি শহর। আর 2 নম্বর, অর্থাৎ যে শহরে জনসংখ্যা বেশি হবে, 400 বর্গ কিমির মধ্যে হবে, সেই শহরটাকে বলা হবে সেন্সাস শহর, অর্থাৎ 400 বর্গ কিমির মধ্যে জনসংখ্যা। এখন প্রশ্ন হলো, নগরের আগে হচ্ছে শহর, শহর কেন গড়ে ওঠে? তো জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা যা পড়লাম, শহরের ক্ষেত্রেও ঠিক মোটামুটি ওই ধরনেরই কয়েকটা পয়েন্ট। শহর গড়ে ওঠার কারণ হচ্ছে কোনো জায়গায় যখন প্রশাসনিক সুবিধা পাওয়া যায়, পুলিশ, অফিস, আদালত, এই সমস্ত জিনিসের যখন সুযোগ পাওয়া যায়, তখন মানুষ সেই জায়গায় গিয়ে ধীরে ধীরে বসবাস করতে শুরু করে, তখন সেটা শহরে পরিণত হয়। এইরকম ভারতবর্ষের যেমন শহর হয়েছে দিল্লি, চণ্ডীগড়, ব্যবসা বাণিজ্যিক শহর। কিছু কিছু শহর ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেমন ভারতবর্ষের মুম্বাই, শিলিগুড়ি, এই সমস্ত শহরগুলি হচ্ছে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা শহর। উৎপাদন শহর, কিছু কিছু শহর রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি বেশি, শিল্প বেশি, সেই সমস্ত জায়গাতে মানুষ গিয়ে বসবাস করতে শুরু করেছে, সেখানে শহর গড়ে ওঠার কারণ হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে সেখানে মানুষ বসবাস করতে শুরু করেছে, তারপরে সেটা শহরে পরিণত হয়েছে। যেমন আমরা পড়লাম জামশেদপুর, ভিলায়, আমরা শিল্পতে পড়লাম জামশেদপুর, ভিলাই। যোগাযোগ ব্যবস্থা, অনেক জায়গায় শহর গড়ে উঠেছে সেখানকার যোগাযোগ ব্যবস্থার জন্য, যেমন মুঘলসরাই, পারাদ্বীপ, এই সমস্ত অঞ্চলগুলোতে বন্দর রয়েছে, তো এই বন্দর থাকার কারণে এই সমস্ত জায়গাতে শহর গড়ে উঠেছে। সাংস্কৃতিক শহর, কিছু কিছু শহরে সাংস্কৃতিক বিনোদন রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের বোলপুর, শান্তিনিকেতন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক বিভিন্ন জিনিস থাকার কারণে এখানে শহর গড়ে উঠেছে। পর্যটন কেন্দ্র, কিছু কিছু জায়গায় শহর গড়ে ওঠার কারণ হলো সেখানকার পর্যটন কেন্দ্র, যেমন মুসৌরি, নৈনিতাল, দার্জিলিং, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে পর্যটন কেন্দ্র। আর ধর্মস্থান, কিছু কিছু জায়গায় ধর্মকে কেন্দ্র করে, যেমন আমরা বললাম আজমির, বারাণসী, মাদুরাই, এই সমস্ত জায়গাগুলোতে ধর্মীয় স্থান রয়েছে, তার জন্য এখানে শহর গড়ে উঠেছে। কিছু কিছু জায়গায় ঐতিহাসিক স্থান থাকার কারণে সেখানে শহর গড়ে উঠেছে, যেমন আগ্রার তাজমহল। এরকম ভারতবর্ষের অনেক জায়গায়, হায়দ্রাবাদ, অনেক শহর রয়েছে যেগুলো ঐতিহাসিক কারণের জন্য গড়ে উঠেছে, ঐতিহাসিক কারণের জন্য। ভারতবর্ষে নগর আর শহরের কিছু সমস্যা, বর্তমান ভারতবর্ষে নগর আর শহরের কিছু সমস্যাও রয়েছে। এখানে ভারতবর্ষে প্রায় 31 ভাগ মানুষ, ভারতবর্ষে যত মানুষ রয়েছে তার 31 ভাগ মানুষ শহরে বসবাস করে, কিন্তু শহরে বসবাস করলেও সেখানে শহরের কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা? প্রথম হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন মানে কি? অপরিকল্পিত নগরায়ন মানে হচ্ছে বর্তমানে ভারতে শহরগুলোতে অপরিকল্পিতভাবে জনসংখ্যা বেড়ে চলেছে, এখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা মাফিক লোক সংখ্যাকে থাকতে দেওয়ার সুবিধা মানে ব্যবস্থাটা করা হচ্ছে না। দেখা যাচ্ছে কোনো একটা শহরে জনসংখ্যা ঢুকেই যাচ্ছে, তার উপরে কোনো কন্ট্রোলিং নেই, ফলে দেখা যাচ্ছে সেই শহরটা বসবাস করার ক্ষেত্রে পরবর্তীকালে অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। এটা হচ্ছে একটা অপরিকল্পিত নগরায়ন। এখানে মানে নির্দিষ্ট করে দিতে হবে যে এই এতটুকু এরিয়ার মধ্যে এত পরিমাণ লোক বসবাস করতে পারবে, এটা হচ্ছে একটা অপরিকল্পিত নগরায়ন। মানুষের শহরমুখী প্রবণতা, মানুষ বর্তমানে গ্রাম ছেড়ে বেশিরভাগ মানুষ শহরের দিকে প্রবেশ করতে শুরু করেছে, ফলে গ্রামের যে দেখভাল, গ্রামের যে চাষবাস সেটা অনির্ভরশীল হয়ে পড়েছে। এখন বর্তমানে যে কেউ শহরে জায়গা কিনলেই শহরে থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কোনো সেই রকম কোনো কড়াকড়ি বা কোনো নিষেধাজ্ঞা নেই, ফলে গ্রাম ছেড়ে মানুষ শহরের দিকে চলে আসছে এবং গ্রামের সংখ্যা কমে যাচ্ছে, গ্রামে চাষবাসের সংখ্যা কমে যাচ্ছে। আর এদিকে শহরে অদক্ষ লোক, শহর মানে হচ্ছে সেখানে অফিস পরিচালনা হবে, সেখানে ফ্যাক্টরি পরিচালনা হবে, সেখানে সমস্ত কিছু পরিচালনা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে শহরে মানুষ এমন একটা মানুষ চলে আসছে, দেখা যাচ্ছে যে মানুষটা শহরের কোনো কাজে লাগতে পারবে না, না সে কোনো অফিস চালাতে পারবে, না সে কোনো ইন্ডাস্ট্রি কাজ করতে পারবে, না শহরের পরিবেশে সে কোনো একটা কিছু করতে পারবে, অথচ সে দেখা গেল গ্রামে থাকলে সে হয়তো 50 বিঘা জমি চাষ করতে পারবে বা জমি চাষ করাতে পারবে। তো এই ধরনের মানুষ
যখন শহরে চলে আসে তখন একদিকে তো গ্রামের ক্ষতি হয় উপরন্ত আবার শহরের একটা ক্ষতি হয়। শহর গড়ে তোলার কারণ হচ্ছে সেখানে সাধারণ মানুষের যেন সুবিধা হয় এবং দক্ষ মানুষ যেন সেখানে এসে সেই শহরটাকে পরিচালনা করার, শহর থেকে মানে শহর হচ্ছে একটা গ্রামকে পরিচালনা করার কন্ট্রোল আর কি, কন্ট্রোল। তো সেই জায়গাটাতে অদক্ষ মানুষ প্রবেশ করলে সেখানে অসুবিধা সৃষ্টি হয়। তো এই কারণের জন্য এখন বর্তমানে শহরগুলো সমস্যার সম্মুখীন। বস্তির সমস্যা, বর্তমানে অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্রাম মানে শহরগুলোতে খুব ঠাসাঠাসি শুরু হয়ে গেছে। ঠাসাঠাসি মানে বাড়ির গায়ে বাড়ি, বাড়ির ওপরে বাড়ি, এইরকম অনেক ঠাসাঠাসি শুরু হয়ে গেছে, থাকার অনেক সমস্যা দেখা শুরু গেছে। বস্তি সমস্যা, শহরাঞ্চলে দেখা যাচ্ছে গ্রামের অনেক মানুষ গ্রাম ছেড়ে এসে শহরাঞ্চলের ফুটপাতে তাঁবু পেতে বা বিভিন্ন ধরনের জায়গায় আশ্রয় করে, কোনো বাড়ির তলায় আশ্রয় করে বস্তি হিসাবে থেকে যাচ্ছে। এটা একটা খুব অস্বাস্থ্যকর পরিবেশ। অর্থাৎ একদিকে তারা নিজেরা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে এবং তাদের দ্বারা অন্যান্যরাও আক্রান্ত হচ্ছে। অথচ এইগুলোকে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়া বা কোনো একটা সুবিধা শহর থেকে যদি না করে দেওয়া হয় তাহলে এইগুলো একটা ভবিষ্যৎ সমস্যার সম্মুখীন। পরিবহন ব্যবস্থা, শহরগুলি আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম, অর্থাৎ ফুটপাতের অভাব। শহরগুলিতে বর্তমানে ফুটপাতের খুব অভাব। ফুটপাত মানে হচ্ছে পায়ে হাঁটার রাস্তা। বর্তমানে শহরগুলিতে পায়ে হাঁটার রাস্তা খুব কম। এই সমস্ত কারণের জন্য শহরাঞ্চলে জনসংখ্যা মানে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে। আবার দেখা যাচ্ছে শহরাঞ্চলে শিক্ষার দিক দিয়ে হয়তো সেখানে যে বিদ্যালয়গুলো গড়ে তোলা হয়েছে সেই বিদ্যালয়গুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে যারা শহরাঞ্চলে অফিস আদালতে কাজ করে তারা এসে মানে সেখানে কাজ করবে, তাদের ছেলেমেয়েরা শহরে থাকছে বলে পড়াশোনা করবে, এই সুবিধার্থে সেই স্কুলগুলো হয়তো তৈরি করা আছে। কিন্তু দেখা যাচ্ছে গ্রামের একটা সাধারণ মানুষ, যে একটা সাধারণ চাষি মানুষ, হয়তো দেখা গেল সে চলে এসছে অথচ তার বাড়ির কোনো এমন ক্যান্ডিডেট নেই যে সেখানে পড়াবে, বা হয়তো দেখা গেলো এমন ক্যান্ডিডেট আছে যে পড়বে, তো দেখা গেল তাদের একটা শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সেই পরিষেবাটা স্কুলটা মানে স্কুলের সুযোগ দেওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না। ফলে দেখা যায় যে শহরাঞ্চলে অ্যাডমিশান এন্ট্রান্স অর্থাৎ প্রবেশিকার মাধ্যমে অনেক সরকারি স্কুল রয়েছে যেখানে প্রবেশিকা পরীক্ষা হয়, সে প্রবেশিকা পরীক্ষায় চান্স না পেলে তাদেরকে ভর্তি নেওয়া হয় না। এই জন্য দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ, জনসংখ্যার কারণে শহরাঞ্চলে বিদ্যুতের অনেক সমস্যা দেখা দিচ্ছে। নিকাশি সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরাঞ্চলে দেখা যাচ্ছে যে মানুষ যে জলগুলো ব্যবহার করছে সেই জলগুলো এত বেশি তৈরি হচ্ছে, এত বেশি আবর্জনা তৈরি হচ্ছে যে সেগুলো যে বাইরে ফেলে আসবে এমন আর জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ শহরে যতগুলো লোক থাকা দরকার তার চেয়ে বেশি সংখ্যায় লোক বেড়ে যাওয়ার কারণে বর্তমানে শহরগুলোও সমস্যার সম্মুখীন হতে শুরু করেছে। এর জন্য কি করতে হবে? এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা যারা নগর বা শহরের কর্তা যারা রয়েছেন সরকারকে পদক্ষেপ নিতে হবে, আরও বেশি বেশি করে ভাবতে হবে, তবে আমরা এই সমস্ত সমস্যাগুলো থেকে দূর হতে পারবো। তাহলে এই হলো আমাদের ভারতবর্ষের জনসংখ্যা। 14 নম্বর ভিডিওর মাধ্যমে এই টপিক্সটা আমরা শেষ করলাম। এর পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব মনে হয় পরিবহন ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম।